স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি ইসির, পিআর পদ্ধতির সুযোগ নেই জানালেন সিইসি। নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি। পিআরটা তো আর পিওতে নাই। ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা। 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা, প্রতিদিন সুযোগ 2000 জনের। পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভোট গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে নেই, তাই এই পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো সুযোগ নেই, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে নিশ্চিত করেন তিনি। সাংবাদিক ভাই ও বোনেরা, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে কমিশন একটি ঐতিহাসিক নির্বাচন করতে চায় বলে জানান তিনি। ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কিন্তু কাজ করছি। একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করব। পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভোটের দাবির বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করেন সিইসি। পিআরটা তো আর পিওতে তো নাই, আমার সামনে তো আর পিও, আমি তো আমাকে যদি আর পিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আর পিও আছে, আর পিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আর পিও নিয়ে আগাতে হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবারও শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। এ নিয়ে দলটির নেতাদের কঠোর অবস্থানের বিষয়ে কথা বলেন তিনি। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন, আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না। আমাদের কাজ আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাবো না, মুঠো ভঙ্গি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 28 সেপ্টেম্বর শুরু হচ্ছে সংলাপ। এতে জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা তা এখনই নিশ্চিত করেননি সিইসি। সময় আসুক তখন আপনারা দেখবেন, সময় আসুক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ব্যক্তি ও গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাতে হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হল অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে তিনি এই অভিযোগ করেন। তাদের কাছে কোনো আইনগত যৌক্তিক কোনো উত্তর নাই। আমরা মনে করি তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, এজেন্সি, প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভীত হয়ে এনসিপিকে শাপলা দিচ্ছেন না। আমরা সকল আইনগত প্রক্রিয়া চেক করেছি, সেটা চেক করে আমরা শাপলা মার্কা চেয়েছি। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ডিম ছোড়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের পাশের থানায় তিনি মামলাটি করেন। এক ভিডিও বার্তায় আখতার হোসেন অভিযোগ করেন, বিমানবন্দরে হামলার পর স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন আবারও হামলা করতে হোটেলের লবিতে জড়ো হয়। পরে পুলিশ মামলা করার পরামর্শ দেয়। মামলার অভিযোগে বলা হয়েছে বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় তাকে হেনস্থার চেষ্টা করা হয়েছে। মামলায় আখতার হোসেন দুজনের নাম উল্লেখ করেছেন। এছাড়া 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন তিনি। যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত।
জুলাই গণ অভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি, তাই দিল্লির সাথে ঢাকার সম্পর্ক খারাপ হয়েছে, এমনটাই বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে ভারতের তীব্র সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে জুলাই আন্দোলনে ভারতীয় মিডিয়াগুলো ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। ভারতের কারণে সার্ক জোটকে পুনরুজ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক মাস আগে সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কথা জানান তিনি। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র চালু হবে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স BNB-LS এর 15তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচনে ভোটার জানতে চায় কে হবে তার প্রতিনিধি। পিআর পদ্ধতির মাধ্যমে এটি জানা সম্ভব নয়। 2 বছর পরে আজকে যারা পিআর বলছে তারা সহ বলবে যে আবার এই কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। কিভাবে? আগে করছেন না, এই নজির আছে, ওইভাবেই করবেন। এই ব্যাড প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রের জন্য সঠিক হবে? এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। যে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব বা ফেসিস্টের উদ্ভব আর হওয়ার সুযোগ নেই। সুতরাং এগুলো এস্টাবলিশড করতে হবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। একই দিন সকালে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে DFAB-এর সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি। যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। অবসায়ন হতে যাওয়া ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত পাওয়া নিশ্চিত করতে একটি রোড ম্যাপ করবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে আস্থা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকার কোনো বিকল্প নেই। ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানকে সম্প্রতি অবসানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো FAS ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, GSP ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপুলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। উচ্চ খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা, এই 3 কারণের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই 9 প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের মোট 15,370 কোটি টাকা আটকা পড়েছে। এর মধ্যে 3,525 কোটি টাকা ব্যক্তির এবং বাকি 11,845 কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের। ব্যক্তি আমানতকারীদের সবচেয়ে বেশি 1,405 কোটি টাকা আটকা পড়েছে পিপুলস লিজিংয়ে। এছাড়া আভিবা ফাইন্যান্সে 809 কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে 645 কোটি এবং প্রাইম ফাইন্যান্সে 328 কোটি টাকা আটকা রয়েছে। অনেকের আছে ভলিউম আছে ধরুন 2 কোটি, 3 কোটি, 5 কোটি, আমরা তাকে হয়তো করতে পারছি না একসাথে, বাট আমরা রেশনালাইজ করতেছি। মানে সবাইকে কিছু না কিছু, একজন একসাথে বেশি পাক আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে সবাই কিছু না কিছু পাক। কিভাবে এই অবসায়ন প্রক্রিয়া চলবে এবং আমানতকারীরা কিভাবে তাদের টাকা ফেরত পাবেন সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র। যখন আমরা অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলব, তখন কোন প্রক্রিয়া অনুসরণ করে করা হবে, ধাপগুলি কি হবে, কোন ধাপে আমরা কোনটাকে মিটিগেট করব, এই সবগুলো ওই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় একটা রোড ম্যাপ তৈরি করা থাকবে। ওই রোড ম্যাপের মধ্যেই বিস্তারিত বিবৃত থাকবে যে কোন ধাপে কোন পদক্ষেপ আমরা গ্রহণ করব।
আর্থিক খাতের ওপর থেকে গ্রাহকের আস্থা যেন কমে না যায় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান ব্যাংকার ও অর্থনীতিবিদরা। এটা আইনি দায়িত্ব। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থেকে যেহেতু আপনি ডিপোজিট নিয়েছেন এবং যেহেতু তারা ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স প্র্যাকটিস করে, সুতরাং আইনি দায়িত্বটা পড়বে এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যানেজমেন্টের উপরে বা তার ওনারদের উপরে এবং সেই সূত্রে বাংলাদেশ ব্যাংকের উপরেও। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক বহির্ভূত ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭,১89 কোটি টাকা, যা মোট ঋণের শতকরা ৩৫% বেশি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র আশোক। মানবাধিকার সংগঠনটির মতে এ ধরনের আচরণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, ব্যক্তির মর্যাদার উপর সরাসরি আঘাত। আজ এক বিবৃতিতে আশোক বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছেন। এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। পয়লা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। প্রতিদিন সুযোগ মিলবে ২,০০০ জনের। আর রাতে থাকা যাবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ একথা জানিয়েছেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়নি বলে মনে করেন শেখ বশিরউদ্দিন। বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পয়লা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা। অবশেষে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। সো আমার বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের ঊর্ধ্বে না। তো আমাকে আমার জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা করেই আমাকে বাণিজ্য করতে হবে। এ সময় বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা জানান, একই সঙ্গে উপদেষ্টা ও বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালনে স্বার্থের সংঘাত হয় নাই। দাবি করেন, তার সম্মানহানির জন্য বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। If you have dignity, then you do not have conflict. প্লিজ ডু দ্যাট ইনভেস্টিগেশন। শুধু আপনাকে বলছি না, সকলকে বলছি, বলে দিচ্ছি সবকিছু, এরপরে অনুসন্ধান করবেন। ইজ ইট ক্লিয়ার? বাংলাদেশ বিমানের সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কোনো ওয়াই অনলি চেয়ারম্যান? ওয়াই নট দি সেক্রেটারি? ওয়াই নট দি চেয়ারম্যান এনবিআর? ওয়াই নট দি মিলিটারি চিফ? ওয়াই নট দোজ আর কনফ্লিক্ট? এ সময় বিমানবন্দরের থার্ড টার্মিনাল খুলে দেওয়ার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, বিদেশি নির্মাণ কোম্পানি এগুলো হস্তান্তর না করায় এটি কবে খুলে দেওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত নয়। এবং আমি নিত্য নতুন প্রতিদিন চেষ্টা করছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, সাইফুল আলম, আব্দুস সামাদ ও আবদুল্লাহ হাসান পরস্পরের যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে AM ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে জাল নথি তৈরিও ব্যবহার করেছেন। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪,২০,৭৭,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। পৃথিবীর ৮ম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। নেপালের স্থানীয় সময় বুধবার রাত ৩টায় তিনি মানাসলুর শীর্ষে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন। ১ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে কঠিন আবহাওয়া, তীব্র শীত আর বিপদসংকুল পথ পাড়ি দিয়ে তিনি এ গৌরব অর্জন করেন। মানাসলুর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার উপরে। এটি পশ্চিম মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালয়ে অবস্থিত। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 8টি অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। অভিযোগ গঠনের বিষয়ে 29 সেপ্টেম্বর শুনানি হবে। নারী ও তরুণদের অংশগ্রহণ ছাড়া রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়।
দলগুলোর স্বার্থেই নারী ও তরুণদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন। বিকালে রাজধানীতে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। রাজনীতিতে তরুণ ও নারীর অংশগ্রহণ বৃদ্ধির উপায় খুঁজতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে রাজনীতিবিদ, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, বিভিন্ন সময়ে রাজনীতিতে নারী ও তরুণদের সাথে বৈষম্য করা হয়েছে। একটা ডিসিশন মেকিং বা পলিসি মেকিং এর কথা যদি আমরা ধরি, তো সেক্ষেত্রে দেখা যায় যে নারীদেরকে কোনো না কোনোভাবে একপাশে সরিয়ে রাখা হচ্ছে, এমনকি রাজনৈতিক দলের ক্ষেত্রেও। 3 জন ছাত্র প্রতিনিধি, কিন্তু কোন ছাত্রী প্রতিনিধি আমরা দেখি নাই। অর্থাৎ এই সরকারের গঠন থেকে শুরু করে এখন পর্যন্ত সরকার আসলে বৈষম্য উৎপাদন করছে। আসন্ন নির্বাচনে নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির উপায় উঠে আসে আলোচনায়। 300 সিট ডাইরেক্টলি ভোট হবে, সাথে 100 সিট বা পরে 100 সিট ভোট হবে, যেখানে ক্যান্ডিডেট হবে অনলি নারী, কিন্তু ভোটার হবে নারী পুরুষ, এবং ওই 50 রিজার্ভ সিটও থাকবে আরো কিছুদিন। তাহলে আমরা 50 প্লাস 100 প্লাস আরো 20, 170-80 আমরা নারী সদস্য ভোটের 3 মাসের মধ্যেই পেতে পারি। শুধুমাত্র সাহসকে যদি পুঁজি করা হয় নেতৃত্বের জন্য, তা অধ্যত্বে রূপান্তরিত হতে বাধ্য। আবার শুধুমাত্র যদি প্রজ্ঞাকে আমরা গুরুত্ব দেই, তাহলে কেবলই মাত্র বয়সের ভারে নুজ্জ হয়ে পড়া অথর্বতার মধ্যে আটকে যেতে বাধ্য। নারীর ন্যায্য অধিকার পরাজিত হয়েছে। কিসের কাছে পরাজিত হয়েছে? পুরুষতন্ত্রের কাছে। Patriarchy has won. All is in the political parties court. আপনারা যারা এই নারীর প্রতিনিধিত্ব বাড়াতে চান, যে we need to go to the political parties and we need to convince them. নারী ও তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলো সহ সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। সবার ব্যাপারে সমান আচরণ না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে নিউ ইয়র্কে সশরীরে উপস্থিত হতে না পারায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও কলে বক্তব্য দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ অধিবেশনের তৃতীয় দিনের শুরুতে আব্বাস বলেন, গাজায় প্রায় 2 বছর ধরে গণহত্যা চলছে। গাজায় চলমান আগ্রাসনকে ইতিহাসের ভয়াবহ অধ্যায় হিসেবে মন্তব্য করেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি ছেড়ে কোথাও যাবে না। ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি ইসির, পিআর পদ্ধতির সুযোগ নেই জানালেন সিইসি। ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা। এবং 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা, প্রতিদিন সুযোগ 2000 জনের। এই ছিল এখনকার মতো। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।